ডিজাইনকে এটা বুঝতে হবে। ডিজাইন আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় দরকার, ডিজাইন অ্যান্ড ডিসিপ্লিন। এই ধরনের ক্রিয়েটিভ ভিলেজ থাকলে যেটা হয় হচ্ছে গিয়ে দেশের অর্থনীতিতে অনেক ধরনের ইম্প্যাক্ট পড়ে। মানুষের স্বাস্থ্যের জন্য যখন একটা জিনিস ক্ষতিকর, তার মানে এটা দেশের জন্য আরও বেশি ক্ষতিকর। বিদেশি দেখলেই আমরা যে এটাকে ভ্যালুয়েবল মনে করি, নট দ্যাট। বণিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিল্পকলায় 21 পদক 2026 প্রাপ্ত বিশিষ্ট ভাস্কর তেজস্বী হালদার যশ। প্রথমে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। এই যে এত দূর আসছেন, কিভাবে আপনার নিজের যে পথ চলা, যে জার্নিটা, এই জার্নিটাকে ব্যাখ্যা করতে চান? এখানে আমার টিচারদের অনেক ভূমিকা আছে এই প্র্যাকটিসে। আমি শুরুটা যখন ভাস্কর্য, আমি চারুকলায় ভর্তি হয়ে আমার টার্গেটই থাকে আমি ভাস্কর্য ডিপার্টমেন্টে ভর্তি হব এবং সেটাই হই। এরপরে ডিপার্টমেন্টে যখন প্র্যাকটিসটা করি, টিচারদের অনেক সহযোগিতা, হেল্প এগুলো তো পেয়েছি। আর হচ্ছে কি, আমার নিজের একটা চরম একাগ্রতা ছিল। আমি ভোর 6টায় এসে চারুকলায় ঢুকে যেতাম ডিপার্টমেন্টে এবং রাত 10টা-11টার সময় বের হয়ে যেতাম, যদিও 2টা পর্যন্ত ক্লাস, কিন্তু আমি আউটডোরে বসে কাজ করতাম। তো এটা ছিল আমার কাছে একটা, আমি জানি না আসলে এটা কেন ন্যাচারালি হয়েছে, মানে সজ্ঞানে করছি কিনা তাও জানি না। আমি এটাতে মজা পেতাম এবং অন্য কিছু যে করব ওই ধারণাও আমার মানে কখনো আসে নাই। তবে মাঝখানে আমি একটা পার্ট টাইম জব করতেছিলাম, কিন্তু যখন ওটা করছিলাম স্টুডেন্ট লাইফে, এটা 2006-07 এরকম সময়, 2টার সময় ক্লাস শেষ, তারপরে 2টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি ওইটা আমাকে মানে অনেক কষ্ট দিত, আমি পারতাম না ওই সময়টা, মানে আমি যে চাকরি করব ওই সময়টা আমি ওখানে দিতে পারতাম না, খুব ইয়ে করতো। মানে অফিস থেকে বের হলে আমি হাঁপ ছেড়ে আবার, এবং যেতে ইচ্ছে করতো না। তো চাকরি ছেড়ে দিয়ে আবার প্র্যাকটিস শুরু করি এবং 2006-এ একটা অ্যাওয়ার্ড পাই, জয়নুল অ্যাওয়ার্ড, গোল্ড মেডেল। ওইটা আমাকে, আমার মোড়টা ঘুরে যায়, কাজের আরও মানে ইন্সপায়ার চলে আসে। এরপর আরও একটা অ্যাওয়ার্ড পাইলাম চারুকলাতে, বেস্ট মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড। এরপরে হচ্ছে গিয়ে এশিয়ানে অনারেবল মেনশন। তো এই রিকগনাইজেশনগুলো আমাকে অনেক বেশি আরও আঁকড়ে ধরে থাকতে বাধ্য করছে যে হ্যাঁ, আমি তো ইভেন বিষয়টা হচ্ছে আমি এটাতে কাজ করে মজা পাই, আমি স্কাল্পচার করে মজা পাই, আনন্দ পাই। এই আনন্দ আমি অন্য কিছুতে পাচ্ছি না। সম্ভবত এই আনন্দটাই আমাকে হচ্ছে গিয়ে আজ এ পর্যন্ত নিয়ে আসছে। মানে মানুষ কি করে, ডোপামিন যেখানে নিঃসৃত হয় সে ওইটাই বারবার করতে চায়। আমার ধারণা আমার সাথে ওইটা এমনভাবে অ্যাটাচড যে এটা এভাবে আমি আসলে চলে আসছি। ফাইন আর্টসে চারুকলাতে ইমাজিনেশন একটা অনেক বড় পার্ট প্লে করে। তো এই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ইমাজিনেশন একটা বড় পার্ট, এটা ঠিক, ফাইন আর্টসে। বাট ইন্সপিরেশন আমার কাছে যেটা প্রথম দিকে মনে হচ্ছে, আমি সমাজ, সোসাইটি, আমার পারিপার্শ্বিক অবস্থা, পলিটিক্যাল অবস্থা, রিলিজিয়ান অবস্থা, এই জায়গাগুলো নিয়ে আমি প্রথম দিকে আমার কাজগুলো থাকে, জার্নি শুরুটা মানে সিম্পল, যা দেখতেছি চোখের সামনে। একটা পর্যায়ে এসে আপনি যেটা বললেন থিঙ্কিং, ইমাজিনেশন, আমি বলবো এটা স্পিরিচুয়াল জায়গায় চলে আসে, ওইটা আর একটু পরে। সেটা আমার ধরুন কয়েক বছর যাবত আমি ওই স্পেসে পৌঁছাইছি। এত সহজে এই জায়গাতে আসা যায় না, ইমাজিনেশন, এই স্পিরিচুয়াল জায়গাটা। তো ওইখানে আমি এখন বিলং করতেছি, এখন আমি এই জার্নিটাতে ঢুকে আছি। তো ইমাজিনেশনের যে বিষয়টা, এটা আসে কোত্থেকে? প্রথমত হচ্ছে অবজারভেশন। আপনি কি দেখতেছেন, আপনি কি পড়তেছেন। হ্যাঁ, বই পড়া এখানে একটা বিশাল ব্যাপার। বই আপনার ইমাজিনেশন পাওয়ারকে আরও বাড়ায়। আপনি বই পড়তেছেন, একটা কবিতা পড়তেছেন, অথচ আপনি আপনার মাথার ভিতরে একটা দৃশ্য চলে আসতেছে। হ্যাঁ, তো এই যে ইমাজিনেশনের যে প্র্যাকটিসটা, এটা বইয়ের মাধ্যমে হয়ে যায় আমার ধারণা। এবং অবজারভেশন, আপনি রাস্তায় বসে আছেন, মানুষ যাচ্ছে, রাস্তা তো নদীর মতোই বহমান যাচ্ছে, কিছুই আপনার চোখের সামনে থাকছে না, কিন্তু আপনার একটা ইম্প্যাক্ট আপনার ভিতরে থেকে যাচ্ছে। এই যে ইমাজিনেশন পাওয়ারটা তখন এভাবে চলে আসে। এরপরে আবার আরও ডিপ ইমাজিনেশনে গেলে মেডিটেশনের মতো, তখন আপনি হয়তো পৃথিবীর বাইরের জগৎ নিয়ে আপনি চিন্তা করতেছেন, গ্যালাক্সি নিয়ে চিন্তা করতেছেন। তো ইমাজিনেশনটা ওইভাবে আসে এবং এর সাথে সাথে প্রোডাক্টিভ অনেক কিছু চলে আসে। মানে দেশকে নিয়ে আপনি কি করবেন, মানুষ নিয়ে কি করবেন,
আপনি আসলে কি চানটা কি, আপনার জীবনকে দিয়ে আপনি কি করাতে চান, কিংবা আপনি যেটা করতেছেন সেটার ভিতরে আপনি কি দিতে চান, কি আনতে চান, কি লিখে যেতে চান, কিংবা কি বন্দি করতে চান। তো এই বিষয়গুলো পরবর্তীতে আস্তে আস্তে করে চলে আসে। এটা জোর করে হয় না আমার ধারণা, এটা একটা লং প্র্যাকটিস এবং জার্নির মাধ্যমে আসে। আপনার কাজ খুব সম্ভবত 2007 কিংবা 6 থেকে কালেক্টররা সংগ্রহ করছেন। হ্যাঁ। আপনি দীর্ঘ একটা সময়, আজকে 2026 সাল, হুম। এই সময়ের মধ্যে আপনি কি কোনো ধরনের বিবর্তন দেখেছেন? আপনি মানে আপনার হ্যাঁ। মূল্যায়নটা কি পেইন্টিং এর সঙ্গে স্কাল্পচারের যে হচ্ছে মানে প্র্যাকটিসের যে হ্যাঁ, প্র্যাকটিস এইখানে একটা সমস্যা হচ্ছে কি, আমি আগেই বলছিলাম যে স্কাল্পচার প্র্যাকটিসের জন্য যে স্পেসটা দরকার, একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গা দরকার, অনেক ধরনের মেশিন দরকার, অনেক ধরনের টুলস দরকার, যেটা হচ্ছে গিয়ে সাধারণত একটা রুমের ভিতরে করা যাবে না, একটা বড় একটা স্পেস লাগবে। স্কাল্পচার প্র্যাকটিসের মূল অন্তরায় এখানে কিন্তু প্রত্যেক বছর আমাদের সারা বাংলাদেশে যতগুলো আর্ট ইনস্টিটিউট আছে, অনেক ট্যালেন্টেড স্কাল্পটর আর্টিস্ট ওরা বের হয়, কিন্তু বের হয়ে যে প্র্যাকটিসটা করবে এটা একটা হিউজ খরচের ব্যাপার। এইখানে এসে হচ্ছে গিয়ে সবাই থেমে যাচ্ছে, আর হাঁটতে পারতেছে না, আর চলতে পারতেছে না। ও তখন অন্য একটা চাকরি করে, অন্য চাকরি করতে গিয়ে ওই চাকরির ভিতরে সে এমনভাবে ঢুকে যায় যে হচ্ছে গিয়ে ওখান থেকে আর বের হতে পারে না। কিন্তু তার মনের ভিতরে সবসময় একটা ইয়ে থাকে, আমি ভাস্কর্য চর্চা করব, আমি কাজ করব, আমি এই আকুতিগুলো দেখি। স্টিল না অনেকের ভিতরে দেখি যারা পারে নাই, চাকরিতে ইনভলভ হয়ে গেছে, কিন্তু তাদের ভিতরে এই আকুতিটা সারা জীবন থেকে থাকে। আরেকটা কথা বলছেন যে কালেক্টর, যে অন্তরের কথা বললাম, এই প্র্যাকটিসটা হয় না দেখে হচ্ছে গিয়ে কালেক্টর অনেক কাজ দেখতে পারে না। হাতে গোনা কয়েকজন স্কাল্পটর, 1 জন 2 জন 3 জন, এর বেশি আপনি পাবেন না। এদেরই কাজ দেখতেছে। এখন আমার কথা, যদি হচ্ছে আরও হিউজ পেইন্টারদের মতো যদি অনেক স্কাল্পটর একসাথে প্র্যাকটিস করতে, একসাথে না মানে ইন্ডিভিজুয়ালি অনেক, ধরুন আমি এই মুহূর্তে খুঁজলে বেশি না, আমি যদি বাংলাদেশে আমি 10 জন স্কাল্পটরকে একসাথে জোগাড় করতে পারি, আমি মনে হয় পারবো না। সো আমি যদি বলি যে হ্যাঁ, আমার দেশে 100 জন স্কাল্পটর আছে যারা কন্টিনিউ প্র্যাকটিস করতেছে, হ্যাঁ, এবং কালেক্টররা দেখতেছে কাজগুলো এবং তারা কানেকশন করতেছে, তখন কালেক্টরদের জন্য এটা সহজ হয় মানে বুঝতে। কিন্তু আমার মনে হয় না সামাজিকভাবে যে স্কাল্পচারকে অন্যভাবে ছোট করার কোনো জায়গা নাই আসলে। হ্যাঁ, মানুষ কিছু একটা বলে হয়তো বা আছে, কিন্তু ওইটা ওয়ার্ক করে না। হ্যাঁ, ওইটা ওয়ার্ক করে না বিকজ যে সমস্যাটা বললাম যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এবং যে এক্সপেন্সিভ মিডিয়া হওয়াতে এখানে প্র্যাকটিসের জন্য খুব সাহসিকতার সাথে কেউ যে দাঁড়ায় পড়বে এরকম সংখ্যা কম। আপনি এখন হাজারীবাগে স্টুডিও প্র্যাকটিস করছেন, শুধুমাত্র স্কাল্পটিং এ না, পেইন্টিং এ, তারপরে এমনি ক্রিয়েটিভ আর্ট স্টুডিও, আর্ট ফাউন্ডেশন, ইভেন হচ্ছে যারা হচ্ছে ভাস্কর না, যারা ডিজাইনার মানে এমনিতে ডিজাইনার, তারাও হচ্ছে হাজারীবাগ এরকম 12 থেকে 15টা স্টুডিও ওভারঅল আছে এবং নতুন অনেকেই খুঁজছেন। তো যে হাজারীবাগে যে লোকজন যারা হচ্ছে ফাইন আর্টসে জড়িত তারা যাচ্ছেন, এবং ফাইন আর্টসের বাইরেও যারা হচ্ছে স্টুডিও প্র্যাকটিস করেন তারাও যাচ্ছেন, এইটা কেন যাচ্ছেন? আর্টিস্ট আসলে একটা জায়গা খুঁজে, ইভেন ডিজাইনার, আর্কিটেক্ট, হচ্ছে নিজের মতো একটা কমিউনিটি দাঁড়াতে পারে এরকম একটা স্পেস। হ্যাঁ, অনেক সময় এটা ন্যাচারালি হয়ে যায়, অনেক সময় এটা হচ্ছে গিয়ে অর্গানাইজড করে করা হয়। তো হাজারীবাগ নিয়ে আমি যখন প্ল্যান করি তখন আমি আসতে পারিনি, আমি দেরি করে আসছি। 2017 এরকম একটা, কিংবা 18, হ্যাঁ 16-17 এরকম সময় আমার একটা ফ্রেন্ড ছিল এখানকার, ট্যানারি মালিক। ওরা যখন এখান থেকে চলে যাচ্ছে তখন বলতেছিল যে আমরা তো চলে যাচ্ছি, তোমরা এদিকে খালি আছে, তোমার স্টুডিও করলে এখানে করতে পারো, ইন্ডাস্ট্রিয়াল জায়গা। তো আমি তখন হই, তখন কিন্তু আমার সামর্থ্য ছিল না এখানে স্পেস নেওয়ার। ইন দ্য মিন টাইম আমি অনেকের সাথে শেয়ার করি, ওকে আমার জুনিয়ররা, ফ্রেন্ডসরা, ওরা তারপরে নেওয়া শুরু করে। তারপর হচ্ছে গিয়ে একটা আর্কিটেক্ট স্টুডিও অলরেডি চলে আসছে, আরও অনেকে আসতে চায় আমার কাছে, এসে জায়গা চায়। আমি চাই, আমার প্রথম দিকের যে ইচ্ছাটা ছিল যে এটা আমি অনেকের সাথে শেয়ার করছি, যে এটাকে পৃথিবীর সব জায়গায় মানে সব দেশেই হচ্ছে কি একটা করে ক্রিয়েটিভ ভিলেজ থাকে। হ্যাঁ, ওইখান থেকে অনেক কিছু বের হয়, প্রোডাক্ট বের হয়, ডিজাইন বের হয়,
ডিজাইন আসলে একটা বিশাল ম্যাটার। হ্যাঁ, মানে ফাইন আর্টস তো অবশ্যই, ফাইন আর্টসের আর্টিস্টরাই আবার অনেক কিছু করে ফেলে, ওরাই আবার ডিজাইনে চলে যায়, ওরাই ইয়ে করে। তো ডিজাইনকে এটা বুঝতে হবে, ডিজাইন আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় দরকার, ডিজাইন অ্যান্ড ডিসিপ্লিন। তো ডিজাইন অ্যান্ড ডিসিপ্লিন না থাকলে আসলে একটা জাতি আসলে তেমন দৌড়েও পারবে না, ও একটা জায়গায় থেমে থাকবে। তো আমার প্ল্যানটা ছিল যে আমরা একটা এরকম ক্রিয়েটিভ ভিলেজ টাইপের কিছু একটা করব। যেহেতু একটা ইচ্ছা ছিল, আমি পরবর্তীতে দেখছি হ্যাঁ এটা গ্রাজুয়ালি হয়ে আসছে। এখন অনেকগুলো স্টুডিও হাজারীবাগে। তো এই ধরনের জায়গাতে কি হয় যে ক্রাফট আর্টিস্ট, ট্র্যাডিশনাল আর্টিস্ট, হ্যাঁ ক্রিয়েটিভ পিপল, এগুলো এদেরকে একটা সমন্বয়ে যদি করা যায়, সে ওখানে হাজারীবাগে এখানে কী হয়েছে হচ্ছে জুতা বানায়, যেহেতু লেদারটা এখানে অ্যাভেলেবেল, জুতা বানায়। অনেকে হচ্ছে নিজেরা হচ্ছে গিয়ে ছোটো ছোটো পার্স বানায়, মানি ব্যাগ বানায়, তারপর হচ্ছে গিয়ে গিফট আইটেম এগুলো করে। অনেক মজার ব্যাপার কিন্তু। সো ও একটা প্রোডাক্ট তৈরি করতেছে এবং এটা দেশীয় বাজারে চলতেছে, একটা বিজনেস হ্যাঁ বিজনেস হাবের মতো। তো এইটা যদি এরকম একটা স্পেস আরও সুন্দর করে গোছানো হয়, হ্যাঁ যদিও হাজারীবাগ তো আর এভাবে থাকবে না এরকম, এটা তো হচ্ছে গিয়ে প্রাইভেট সম্পত্তি সবার। তো এটা অলরেডি ধরুন 4-5 বছরের ভিতরে হয়তো ডিফারেন্ট কিছু হয়ে যাবে। তো এই ধরনের ক্রিয়েটিভ ভিলেজ থাকলে যেটা হয় হচ্ছে গিয়ে দেশের অর্থনীতিতে অনেক ধরনের ইম্প্যাক্ট পড়ে, সেটা প্রোডাক্ট থেকে শুরু করে। আর মানে এই যে বললাম যে আর্কিটেক্ট আছে, হ্যাঁ তো বিল্ডিং ডিজাইন করতেছে, ওর শহর নিয়ে ভাবতেছে, হ্যাঁ ও গ্রাম নিয়ে ভাবতেছে, ও জলবায়ু নিয়ে ভাবতেছে। আমরা এখন একটা প্রজেক্ট হয়তো আমরা সামনে করবো, সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ম্যাটেরিয়াল। আমাদের এখানে অনেক ওয়েস্ট। আমি যখন হাজারীবাগে ঢুকি তখন চামড়ার যে জিনিস ইয়েগুলো ছাট বলে, এটা ওরা কী করে, আগে এখানে হচ্ছে পোলট্রি ফিড করতো। এখন যেটা করে, এখানে করে না যেহেতু এটা নিষিদ্ধ, এখান থেকে নিয়ে গিয়ে গ্রামের ভিতর কোথাও গিয়ে এমন অজব পাড়াগায় যেখানে কেউ কিছু নেই, ওখানে গিয়ে হয়তো বা ওরা এটাকে পোড়ায়, এটা দিয়ে ফিড বানায়। তো এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। মানে মানুষের স্বাস্থ্যের জন্য যখন একটা জিনিস ক্ষতিকর, তার মানে এটা দেশের জন্য আরও বেশি ক্ষতিকর, কারণ ও হচ্ছে দেশের সম্পদ একটা মানুষ, এবং সে রাষ্ট্রের জন্য কাজ করতেছে বিভিন্ন, হ্যাঁ পরিবেশ। তো ওর স্বাস্থ্য ঠিক থাকছে না, মানে ওর খাবারটাই ঠিক থাকছে না, বাকি কোনো কিছুই ঠিক থাকবে না। বেসিক্যালি ফুড ইজ ম্যাটার, তাই না? পান্তা ভাত হলেও সেটারও একটা ভ্যালুজ আছে, হ্যাঁ। তো ওইটাও একটা ফার্মেন্টেশন, ন্যাচারাল ফুড, হ্যাঁ পেটের জন্য ভালো সব কিছু। তো ওই জায়গাটা যে ফুড যখন আমার পয়জন হয়ে যায়, তখন মানুষগুলোও তার শরীর ঠিক থাকে না, তার মন মেজাজ ঠিক থাকে না, ও তো তখন সুস্থ থাকবে না, দেশের কাজে লাগবে না। সো আমাদের প্ল্যান হচ্ছে এই ম্যাটেরিয়ালটাকে, এটাকে অন্য কোনো ম্যাটেরিয়ালে কনভার্ট করা। অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি চিন্তা করি যে এটা অন্য কোনো ম্যাটেরিয়ালে কনভার্ট করে, যেন এটা মানুষের প্রয়োজনে লাগে। যখন এটা মানুষের প্রয়োজনে লাগবে, তখন এই ওয়েস্ট, এইটা আর হচ্ছে গিয়ে হাঁস মুরগি মাছ এগুলো খাবে না, তখন অল্টারনেটিভ খাবার ওদের জন্য তৈরি হবে, হয়তো বেটার কিছু হবে। আর এই ওয়েস্টটা কাজেও লাগলো এবং হচ্ছে এই জায়গাটা বন্ধ হলো। ঠিক একইভাবে গার্মেন্টস ওয়েস্ট, এবং আমি ওয়েস্টের মানে ওয়েস্ট আসলে দিস ইজ নট ওয়েস্ট, এটা সম্পদ, বাই প্রোডাক্ট, হ্যাঁ বাই প্রোডাক্ট, এটা আলাদা ধরনের সম্পদ। তো এইটাকে বের করে আনতে হবে। তো এরকম একটা প্ল্যান আমাদের চলতেছে, আমরা হয়তো এরকম কিছু একটা করব সামনে, এবং একটা শো করব, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে তোমার ওয়েস্ট মানে আমি যেটা ফেলে দিচ্ছি, আমি ফেলে না দিয়ে একটা প্রত্যেকটা মানুষই যেন তার প্র্যাকটিসটা এরকম হয়, সে ফেলে না দিয়ে ওই পলিথিনটাও হচ্ছে গিয়ে এমন করে প্যাক করে রাখুক যেন 1 কেজি হলে ওটা বিক্রি করতে পারে, হ্যাঁ। এবং এরা কে কিনবে? যারা ওয়েস্ট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবে ওরা কিনবে, কিনে হচ্ছে এটা ওয়েস্টটাকে ইয়ে করবে। ইভেন গার্মেন্টসের যে রঙের যে ওয়েস্ট প্রোডাক্ট, যেটা পানি নষ্ট করে দেয়, হ্যাঁ ওদের প্লান্ট আছে, কিন্তু প্লান্টের আবার 2টা ফুটা থাকে, একটা দিয়ে প্লান্টে যায় যখন চেক করে, আর একটা দিয়ে সুয়ারেজের ভিতরে ডাইরেক্ট পানিতে ফেলে দেয়। তো এই জায়গাটা মনিটরিং করতে হবে, এটা বন্ধ করতে হবে এবং ওইটাকে কাজে লাগাতে হবে। তো এটাকে কাজে লাগানোর জন্য কী দরকার? আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার, আর কিছু নেই। অ্যাওয়ারনেস, আমি বলবো না যে গভর্নমেন্টের হেল্প দরকার, নো, তাও দরকার নেই। অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, এটা যে প্রফিটেবল একটা জিনিস, এটা মানুষকে বোঝালে যার টাকা আছে ওই আরেক ধরনের গার্মেন্টসের মতো বিশাল ফ্যাক্টরি তৈরি হবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য ফ্যাক্টরি তৈরি হবে, এবং সেগুলো কাজে লাগবে। সো ওখানে পরিবেশও ঠিক আছে, ম্যাটেরিয়ালগুলো কাজে লাগলো,
মানে এরকম একটা ইয়ে দেখি আমি আর কি। আপনার প্রজেক্ট নিতে চাচ্ছেন? প্রজেক্ট আমি নিতে যাচ্ছি না, আমরা একটা শো করব এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য। ওকে, আপনি কি মনে করেন শিল্পের সাথে বিজনেস মাইন্ডসেটের কোনো বিরোধ আছে? কারণ হচ্ছে চারুকলাতে এরকম কিছুই পড়াশোনা করানো হয় না। একজন একটা ব্যাচ থেকে 100 জন শিক্ষার্থী বেরোলে সবাই তো হচ্ছে আর শিল্পী হতে হবে পারেন না। বিজনেসের সাথে এটার কোনো ইয়ে নেই, বাট হচ্ছে গিয়ে আমাদের ফাইন আর্টস থেকে প্রত্যেক বছর অনেক মানে স্টুডেন্ট, সে আমি বলি যদি 100 বের হয়, 100 জন হয়তো আমি আর্টিস্ট হবে, আমি এটা বলবো না। ও কী করে, বাকি 100 জন কী করতেছে? একটা এই ইয়ার থেকে 100 জন বের হয়ে একজনও এখান থেকে আর্টিস্ট হলো না, শিল্পী হলো না। ওরা কী করতেছে? হয় কেউ বিজনেস করতেছে, না হলে সেরকম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কেউ ইন্টেরিয়র ডিজাইন করতেছে, কেউ হচ্ছে গিয়ে পত্রিকার ডিজাইন করতেছে, কিংবা কার্টুন আঁকতেছে, টিভিতে কাজ করতেছে, ফ্রিল্যান্স বিজনেস করতেছে। তো আর্টিস্টের সাথে এখানে আমার মনে হয় না কোনো বিরোধ আছে, বরং হচ্ছে আর্টিস্ট চাইলে অনেক বেশি কিছু করতে পারে। এবং তাকে ওইভাবে যদি আমাদের ইনস্টিটিউটে কিছু কোর্স থাকে যে হ্যাঁ আমি এটা মানে পথটা দেখাই দাও যে তুমি কি করতে চাও। আর্ট পিসের ক্ষেত্রে এখানে যতটুকুই বাজার আছে, এখানে কোনো সুনির্দিষ্ট নীতিমালা, ট্যাক্সেশন, এই ধরনের বিষয়গুলা মানে খুব বেশি স্পষ্ট না। পারছে একটা আর্ট পিসের অ্যাকচুয়াল মূল্য হচ্ছে 5 লাখ টাকা, তার ওটা বাইরে পাঠাইতেই 7 লাখ টাকা লাগছে। তো সে আর সেটা ফেরত আনতে পারছে না। ওখানে সে স্যাম্পল হিসেবে পাঠিয়ে ওখানে দেখা যাচ্ছে যে হয় রেখেই আসছে, কিংবা কোনোভাবে চেষ্টা করছে বিক্রি হয়ে আসে। তো এই যে হিউজ যে ট্যাক্স ইম্পোজিং এর বিষয়টা, যারা এই নীতিগুলো তৈরি করছে তখন তারা দেখেন এই ট্যাক্সেশন দেশের বাইরে পাঠানো, এটার আমি সাফার করছি। যখন হচ্ছে আমি ইন্ডিয়াতে মাস্টার্স করলাম, মাস্টার্সে ওখান থেকে পড়ে আমার কাজগুলো নিয়ে আসলাম, ওদিকে আমাকে কোনো ট্যাক্স দিতে হলো না, আমার স্টাডির অংশ। আমার যখন আমার বর্ডারে ঢুকলো তখন এগুলোকে কাস্টমস আটকানো হলো এবং আমাকে ট্যাক্স দিয়ে নিজের কাজ ছাড়াতে হচ্ছে। ওরা কি দেখে, ওদের দোষ না। এখানে ওই রুলসের ভিতরে নাই, এখানে কোথাও উল্লেখ নাই আর্ট সম্পর্কে। এখানে আছে প্রোডাক্ট এবং ক্রাফট, সর্বোচ্চ এতটুকু। আর্ট সম্পর্কে এখানে কোনো কি বলে কোনো ক্লজ নেই। সো কি করবে ও? কাস্টমসে যে আছে ও তো মুখস্থ করে ওখানে বসছে যে এটাই আমাকে করতে হবে, এর ভিতরে পড়ে যাচ্ছে। ম্যাটেরিয়াল দেখতেছে, কোন ম্যাটেরিয়াল ফাইবার গ্লাস, কোন ম্যাটেরিয়াল ব্রোঞ্জ, ওকে ব্রোঞ্জ হলে এটা এত দাম, ম্যাটেরিয়াল হিসেবে সে ট্যাক্স কাটতেছে। সো এই রুলসটা ক্রিয়েট করা উচিত যে হচ্ছে গিয়ে আর্টিস্টদের কাজ বিদেশে যাবে এবং আসবে, কিংবা বিক্রি হবে, বিক্রি হলে তো দেশে ট্যাক্স সে পাচ্ছে, লাভ পাচ্ছে। উল্টাভাবে ট্যাক্স, এটা তো আমি এক্সপোর্ট করতেছি না। তো এইখানে একটা আমরা এটা নিয়ে ওয়ার্ক করবো খুব দ্রুত, এটা খুবই জরুরি হয়ে পড়ছে। আমাদের সিনিয়র যারা হচ্ছে দেশে বিদেশে কাজ করতেছে, ওরা এগুলো নিয়ে খুব সাফার করে, আবার তখন হচ্ছে অন্য উপায়ে কাজগুলো নিয়ে যেতে হয়। অবশ্যই এটা কি বলে, যারা বিজনেসের সাথে জড়িত তাদের মাধ্যমে তখন ট্যাক্স দিয়ে ওরা যে সিস্টেমে ওইটার সাথে করে নিয়ে যেতে হয়। তো ওইটা আলাদাভাবে এই ক্লাসটা ইনক্লুড করা উচিত। আমরা এটা খুব দ্রুতই এটা নিয়ে কাজ করবো আশা করতেছি। আপনি এবার শিল্পকলায় দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক যে সম্মাননা সেটি পেয়েছেন। তো একজন শিল্পী হিসেবে এটি যেমন স্বীকৃতির গল্প, তেমনি একটি বিশাল বড় অর্জন। তো আপনি এই অর্জনটাকে কিভাবে আপনার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে চান, বা এই দায়িত্বটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? প্রথমত হচ্ছে কি, যেটা বলবো যে একজন শিল্পী হিসাবে এরকম একটা স্বীকৃতি পাওয়াকে আমি আসলে অনেক নিজেকে গর্বিত এবং সৌভাগ্যবান মনে করি। এবং আমার এটা মানে আমি যে এরকম একটা রিকগনিশন পাবো এটা আমার কখনো আমি আশা করি নাই। তো আশার বাইরের একটা বিষয় যখন এটা ঢুকে যায় তখন এটা একটা অন্যরকম আনন্দ থাকে। এবং সেই সাথে রাষ্ট্রের যে ভাস্কর্য চর্চা এবং এর কী সম্ভাবনা, এবং জুনিয়র যে আর্টিস্ট স্কাল্পটররা পিছনে আছে যারা, তাদের প্রতি তারা কীভাবে আগাবে, তো তখন মানে ন্যাচারালি একটা দায়িত্ব চলে আসে যে এটাকে ভাস্কর্য চর্চাটাকে দেশের অর্থনীতিতে কিভাবে কাজে লাগানো যায়, জুনিয়রদের কিভাবে ইন্সপায়ার করা যায়,
এবং আরও মানে প্রচুর স্কাল্পটর মানে যেন তৈরি হয় সেই রাস্তাটা দেখায় দেওয়া। বিকজ অফ আমরা আসলে খুব ইয়াং কান্ট্রি, সো আমাদের খুব বেশি জেনারেশন নাই ভাস্কর্যের আগে যারা করছে। নবির আহমেদ আমাদের প্রথম দীক্ষার মানে প্র্যাকটিশনার, তারপর হামিদুজ্জামান খান। নবির আহমেদ ছিলেন হচ্ছে গিয়ে একেবারে কোর একজন ভাস্কর, ওই হচ্ছে শুরুটা। তার আগে হয়তো প্রাতিষ্ঠানিকভাবে ইয়া ছিল না, কিন্তু ছিল হয়তো বা ট্র্যাডিশনাল ছিল, কিন্তু সেটাকে আধুনিকীকরণ করে মানে আধুনিক ভাস্কর্য চর্চার যে পথ সেইটাকে একমাত্র নবির আহমদ দেখিয়েছেন, এরপর হামিদুজ্জামান খান, রাজ্জাক স্যার প্রমুখ। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে গিয়ে নবির আহমেদই হচ্ছে গিয়ে স্বীকৃত স্কাল্পচার। বাকি যারা ছিলেন ওনারা স্কাল্পচার চর্চা করছেন, কিন্তু ওনারা এসেছেন হচ্ছে পেন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে। হ্যাঁ, পেন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারপর হচ্ছে একটা ডিপ্লোমা করলো ভাস্কর্যে, তারপর হচ্ছে গিয়ে টিচার হলো, এই যে একটা চর্চা। কিন্তু নবির আহমদ সেই ক্ষেত্রে ডিফারেন্ট। এর পরের জেনারেশনটা হচ্ছে গিয়ে আমাদের জেনারেশন, আমাদের সিনিয়রও আছে। সো তো প্র্যাকটিসের যে এইখানে প্র্যাকটিসের যে মানে ইয়েটা মানুষ কেন করে না, ভাস্কর্য নিয়ে কেন চর্চা করতে ভয় পায়, সেটার একটা কারণ হচ্ছে গিয়ে ভাস্কর্য একটা এক্সপেন্সিভ মিডিয়া। সে 1 কেজি লোহা কিংবা 1 কেজি পিতল কিংবা 1 কেজি ব্রোঞ্জ দিয়ে কাজ করতে গেলেও আমার হচ্ছে গিয়ে 1000-1200 টাকা। তারপর টেকনিক্যাল ইস্যুজ, মেল্টিং করার মানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস লাগে। সো দ্যাট এটা এত সহজ না। আবার একই সাথে এটা যখন কালেক্টররা নিচ্ছে, ওনরা কী করতেছে, ওনরা দেখতেছে পেইন্টিং যে হিসাবে একটা দাম থাকে, তো ভাস্কর্যকে ওনরা ওরকম একটা ইয়েতে নিয়ে যায়। ওনাদের কোনো দোষ নাই, বিকজ অফ আমরা চর্চাটাও ওইভাবে দেখাতে পারিনি। হিউজ ভাস্কর নাই, অনেক ভাস্কর নেই, হাতে গোনা কয়েকজন। এবং অনেক ক্ষেত্রে কি হয় যে আমার ক্ষেত্রে হয়েছে যে হ্যাঁ, আমি যে দামে কাজটা করছি আমাকে সেই দামে ছেড়ে দিতে হচ্ছে অনেক সময়, নাহলে তো আমার চলছে না। হ্যাঁ 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 হ্যাঁ। সো এইগুলো একটা বিশাল সংকট। তবে আমার ধারণা হচ্ছে যে আমরা যদি এই চর্চাটা আরও বাড়াতে পারি, আরও বেশি বেশি ভাস্কর তৈরি করতে পারি, মানে প্র্যাকটিস করতেছে অনেক স্টুডিও, তখন হচ্ছে গিয়ে এই জায়গাগুলো ভাঙবে আমার ধারণা। এবং স্কাল্পটর কালেক্টররা তখন বুঝতে পারবে আসলে যে এটার ভ্যালুসটা কি। রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আপনার যে হচ্ছে দায়বদ্ধতার জায়গা, সেই জায়গা থেকে আপনি আপনার যে কর্মক্ষেত্র, আপনার যে চারণভূমি, এর সঙ্গে বাংলাদেশের যে সাংস্কৃতিক এবং সামাজিক যে একটা সিনারিও, এই পুরো জায়গাটাকে আপনি হচ্ছে একটা মানে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখতেন এবং নতুন যারা আসছে তাদের জন্য কিছু যদি পরামর্শ দিতেন। এখানে আমি বলবো, আমি পরামর্শ দেওয়ার কিছু নাই, আমি করতে পারি, কতটুকু করতে পারি আমি সেটাতে বিশ্বাসী। পরামর্শ ওটা কোনো কাজে লাগবে না। কিন্তু প্র্যাকটিক্যালি আমি চেষ্টা করতেছি যে আমার স্টুডিওটাকে হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনো মানে কি একটা আধুনিক স্টুডিও, স্কাল্পচার স্টুডিও, যেখানে সব ধরনের ইনস্ট্রুমেন্ট থাকবে। নতুন যারা কাজ করতে চায় ওরা দাঁড়াতে পারতেছে না, কিন্তু ওরা কাজ করতে চায়, ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করবে, নির্দিষ্ট একটা ইয়ে দেবে, এরকম এভাবে একটা কমিউনিটি করতে চাই, যে কমিউনিটি ছড়ায় যাবে। এবং সেটা মানে আমি তখন যেটা করব যে উপদেশ দিয়ে যে এটা করো এটা করো, নো, কাজের মাধ্যমে সেটা স্প্রেড করবে। সে বলা ঠিক কিনা জানি না, যে স্টুডিও চর্চাটা, স্কাল্পচার স্টুডিও চর্চা আমি 2007-এ শুরু করি। এর আগে স্কাল্পচার স্টুডিও সিনিয়র আর্টিস্টদের ছিল, কিন্তু একজন স্টুডেন্ট লেভেলে যে কিনা মাত্র অনার্স পরীক্ষা দিচ্ছে, সে একটা স্টুডিও মেনটেন করতেছে, সেটা হচ্ছে গিয়ে আমি প্রথম। এবং এরপর স্টুডিওটা কোথায় ছিল? সেটা লালবাগে ছিল। ওই যে ওরা লালবাগের কথা বললো, যে এর জন্য বললো যে লালবাগ কাজ করতে চাই, তো ওইটা আমি প্রথম শুরু করি। এরপরে আস্তে আস্তে সবাই, ইভেন আমার পাশে আরও দুজনকে আমি স্টুডিও দিই। এই যে শুরুটা, ওই যে আমি একটু আগে বলছিলাম যে প্র্যাকটিক্যালি শুরু করতে চাই, উপদেশ দিয়ে লাভ নেই এখানে। সো এর পরবর্তী আমার ধাপ হচ্ছে কি স্টুডিওটাকে আমি ওইভাবে করা এবং
আবার ওদেরকে ইন্সপায়ার করা যে আসো। আপনাকে অসংখ্য ধন্যবাদ বণিক বার্তাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।